আমরা চাই বা না চাই জন্মের পর থেকেই কিন্তু আমরা সম্পর্কের মধ্যে থাকছি, তাই না? তো সম্পর্কের মধ্যে থাকতে বাধ্য হচ্ছি, আবার কখনো কখনো খুব ভালোবেসে থাকছি। বেশ অনেক অনেক সম্পর্কের সাথে আমরা জড়িয়েও থাকছি। কেউ কেউ মনে করে যে আমি নিজেকে গুছিয়ে নিয়েছি, আমার আর ওইসব সম্পর্ক টম্পর্কের দরকার নেই, অনেক বাজে অভিজ্ঞতা হয়েছে, সুতরাং আর আমার দরকার নেই। আবার কাউকে দেখি যে তারা সম্পর্ককে ধরে রাখার জন্যে, টিকিয়ে রাখার জন্যে যা খুশি করে যাচ্ছেন, মানে নিজেদেরকে প্রচন্ড পরিমাণে স্যাক্রিফাইস করে দিচ্ছেন, বলি দিচ্ছেন, এক কথায় বলা যায়। এরকমটাও আমরা দেখি চারপাশের মানুষদের মধ্যে। আপনারাও নিশ্চয়ই দেখছেন, আপনাদেরও সেই অভিজ্ঞতা আছে। তাহলে আজকে আমরা জেনে নেব যে সাইকোলজি বা মনোবিজ্ঞানের ভাষায় কি বলছে তারা, রিসার্চে কি দেখা গেছে যে সম্পর্ক আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট, এবং আমরা নিজেরা কি করে বুঝবো যে কোন সম্পর্কটা আমার জন্য হেলদি বা কোনটা আনহেলদি, আর সেগুলোকে বেছে নেওয়ার পরে আমি কিভাবে সেগুলোকে মেনটেন করতে পারবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক। রাজি আছেন তো আপনারা একটু নিজেদেরকে প্রশ্ন করে জানতে বা নিজেদের অনুভূতিগুলো দেখতে সম্পর্কের সাথে? আশা করি ভালো লাগবে বা বোঝার নতুন একটা দিক খুলে যাবে। কারণ আমরা এইভাবে দেখি না। সম্পর্ক তো আছে, ব্যাস এই রকমের একটা ব্যাপার। তো যাই হোক, বাই দ্য ওয়ে আমি শ্রাবণী, সাইকোলজিক্যাল কাউন্সিলর। আমরা সেলফ কেয়ার সিরিজের ৪ নম্বর পার্ট রিলেশনশিপ কেয়ার নিয়ে আজকে কথা বলবো। আমরা অলরেডি বলে ফেলেছি ফিজিক্যাল কেয়ার, ইমোশনাল কেয়ার, কগনিটিভ কেয়ার, এরপরে এটা রিলেশনশিপ কেয়ার। কারণ একটা ব্যক্তি মানুষের কাছে কিন্তু এই সবগুলোই থাকে। আপনারা জানেন যে আমাদের ৮টা গুরুত্বপূর্ণ অংশ আছে। আপনারা যদি এখনো সেই ভিডিওগুলো না দেখেন, বলবো যে একটু সার্চ করুন, পেয়ে যাবেন। একেবারে প্রত্যেকটা ফাইল করে করে রাখা আছে। সেলফ কেয়ার সিরিজ বলে আছে, মনমিস সিরিজ বলে আছে, আপনারা একটু দেখে নিন ওটা। মনোবিজ্ঞানের রিসার্চে কি দেখা গেছে যে সম্পর্ক আমাদের কি কি দেয়? সম্পর্ক প্রথমেই বলে যে আমাদের একটা আইডেন্টিটি দেয়, আমাদের নিরাপত্তার বোধটা জাগায়। আবার যখন কোনো একটা গ্রুপে থাকি, আমরা সেই গ্রুপ বা সেই দলের একটা পার্ট হিসাবে নিজেকে দেখি, সেখানকার সদস্য হিসাবে। এবার সেটা স্কুল হতে পারে, ধর্মীয় কোনো সংগঠন হতে পারে, ক্লাব হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তাহলে এই যে একটা বিলঙ্গিংনেস এর সেন্স দেয়। কখনো কখনো সম্পর্ক আমাদের যত্ন করতে শেখায় বা যত্ন করে। এই সব জিনিসগুলোই কিন্তু আমরা সম্পর্ক থেকে পাই। আরো একটা ইন্টারেস্টিং জিনিস আছে, আমরা যেটা সম্পর্ক থেকে পাই, রিসার্চে দেখা গেছে, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু অনেক ধরনের অসুস্থতা আমরা আটকাতে পারি যদি আমরা হেলদি রিলেশনশিপের মধ্যে থাকি। খুব অবাক লাগলো শুনে, না? আর একটা বলবো, সেটা আরো ইম্পর্টেন্ট, যে হেলদি রিলেশনশিপ কিন্তু আমাদের আয়ু বাড়াতে সাহায্য করে। আপনাদেরও কম বেশি নিশ্চয়ই অভিজ্ঞতা আছে, কিন্তু আমরা রিসার্চের বিষয়টা বললাম যাতে আমরা সম্পর্ককে আরো একটু ভালো করে একটু অন্য আঙ্গিকে চিনতে পারি বা বুঝতে চেষ্টা করতে পারি। এটা তো গেল তাহলে প্রথমটা। এরপরে দ্বিতীয় প্রশ্ন, যে আমার জন্য কি করে বুঝবো যে কোন সম্পর্কগুলো সত্যি আমার জন্য হেলদি বা আনহেলদি। অনেকের কথাই বললাম যে যাদের একটা তিক্ত অভিজ্ঞতা থাকে, ভীষণ তিক্ত অভিজ্ঞতা, সেটা কিন্তু একেবারে কেয়ার গিভার প্রথম অবস্থা থেকে মা বাবার প্রতি এই অভিজ্ঞতাটা কিন্তু হয়। মানে এমন ভাববেন না যে পরিবারের লোকের প্রতি কি আবার এরকম হয়, সাংঘাতিক পরিমাণে হয়। হ্যাঁ, তো সেইখান থেকে শুরু করে বিভিন্ন ধরনের সম্পর্ক আমাদের জীবনে আছে। একেবারে ক্লোজ মেম্বার, পরিবার, তার থেকে একটু এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার, বন্ধু বান্ধব, কলিগস, তারপরে আবার সমাজে অনেক মানুষের সাথে আমাদের মেলামেশা থাকে। তাহলে আমাদের বৃহত্তর একটা সার্কেলে কিন্তু অবাধ বিচরণ আছে কম বেশি প্রায় প্রত্যেকের। তাহলে সেই মানুষদের মধ্যে যদি আমাদের খুঁজে নিতে হয় যে কারা সত্যি সত্যি আমার সাথে খুব ভালো একটা, আমার সাথে তার সাথে ম্যাচ করছে, সেরকম একটা হেলদি সম্পর্ক আছে, বা কোন সম্পর্কগুলো আনহেলদি, তাহলে আমাকে বাছার কাজটা করতে হবে। তো সেটা কি করে বুঝতে পারবো? সেটা বোঝার জন্য যে উপায়গুলো থাকে, হেলদি রিলেশনশিপের প্রথম জায়গাটাই হচ্ছে একটা রেসপেক্ট থাকে, একটা ট্রাস্ট থাকে পরস্পরের প্রতি, তার সাথে কেয়ার থাকে। এইগুলো কিন্তু কোর কম্পোনেন্ট, যেগুলো থেকে আমরা বুঝতে পারবো যে এই রিলেশনশিপটা কিন্তু সত্যিই আমার কাছে একটা হেলদি রিলেশনশিপ। আরো আছে, যে রিলেশনশিপে আমার কথা শোনা হয় বা বোঝার চেষ্টা করা হয়, আমার সমাধান চাই না, কিন্তু একটু শোনা, একটু ভ্যালিডেট করা, এগুলো হয়।
যে সম্পর্কে আমার মতামতটা থাকে। অনেক সময় দেখা যায় যে অনেকেই এটা আমরা বুঝে উঠতে পারি না। সব সময় দেখা যায় যে আমাকে অন্যের মতের সাথে মিল দিয়ে চলতে হচ্ছে। কিন্তু আমার কোনো রকমেই মতামতটা থাকছে না। সেটাও কিন্তু হেলদি নয়। তাহলে আমরা বুঝতে পারবো যে, যে সম্পর্কে আমার আমি টিকিয়ে রাখতে পারছি, আমার আমি হারিয়ে যাচ্ছে না, সেটা আমার কাছে কিন্তু হেলদি সম্পর্ক। তাহলে যখনই আমার আমিকে রেখে দিতে পারবো, তাহলে বুঝতে পারবো যে সেখানে আমার ওপিনিয়ন থাকছে, সেখানে আমার আর ডিমান্ড ফুলফিলড হচ্ছে বেশ কিছু জায়গায়। সব জায়গায় যে হবে সেরকম নয়, কিন্তু আমার কথা শোনা হচ্ছে, ভ্যালিডেট করা হচ্ছে এবং আমার সর্বোপরি গ্রোথে সাহায্য হচ্ছে। যে কোনো হেলদি রিলেশনশিপে কিন্তু দুজন মানুষেরই গ্রোথ হয়। সম্পর্ক আমরা দুজন বলি, তিনজন বলি যদি গ্রুপে থাকি, যে সম্পর্কগুলো কিন্তু আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু গ্রোথ হয়, সেই সম্পর্কটাই হচ্ছে আমার কাছে হেলদি সম্পর্ক। তাহলে তার উল্টো দিকের যেগুলো সেগুলো আনহেলদি সম্পর্ক। এবারে অনেক সময় দেখা যায় যে আনহেলদি সম্পর্কে আমরা বাধ্য হয়ে থাকতে। আমার যদি এখন খুব কাছের মানে আমার মা বাবা যাদেরকে আমি বাদ দিতে পারবো না, তাদের সাথেই আমার সম্পর্কটা আনহেলদি, একটা টক্সিক সম্পর্ক। তাহলে সেক্ষেত্রে আমি কি করব? আমরা এটা নিয়ে আলাদা করে পরে বলবো। তবে এখন একটু ছুঁয়ে যাই যে সেক্ষেত্রে আমরা নিজেদের মধ্যে সেলফ কেয়ার সিরিজ যেহেতু দেখছি, আমরা শিখে যাব যে কিভাবে ইমোশনাল ডিট্যাচমেন্টটা আমরা প্র্যাকটিস করতে পারি, কিভাবে একটা বাউন্ডারি সেট করতে পারি। আমরা কিন্তু এখান থেকে শিখে যাব, সেটা চেষ্টা করব মেনটেন করতে। তাহলে এবারে আমি যখন বেছে নিচ্ছি যে আমার হেলদি রিলেশনশিপ লিস্টে আমি এতগুলো জায়গা পেলাম, যার যেরকম পাচ্ছি, কেউ 5 জনকে পাচ্ছি, কেউ 10 জনকে পাচ্ছি, কেউ 50 জনকে পাচ্ছি। তাহলে আমরা কি করব, সেই অনুযায়ী যে সেই সম্পর্কটা আজকে আমার কাছে কতটা রেলিভেন্ট, কতটা আমার কাছে সেটা ইম্পর্টেন্ট, এটা যদি আমি বুঝে নিতে পারি, তাহলে কিন্তু আমি সেখানে সেই সম্পর্কগুলোর জন্য একটু একটু করে টাইমটাও স্লটটা ভাগ করব। কারণ সম্পর্ক হচ্ছে ওই জিনিসটা দাবি করে যে একটু সময় দাবি করে। সেই যে বললাম যে হেলদি সম্পর্কে শোনাটা খুব জরুরি, ভ্যালিডেট করাটা জরুরি, এই কানেকশনটা জরুরি। তাহলে এই কানেকশনটা হবে তখনই যখন আমি একটু কন্ট্যাক্টে থাকবো। সম্পর্কটা আমি মনে করছি আমার কাছে দামি, কিন্তু কোনো রকম কন্ট্যাক্ট নেই, কোনো একটা দিন হবে বলে বসে আছি, তাহলে কিন্তু সম্পর্কটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়, ঝাপসা হয়ে যায়, ঠিক চশমার কাচের মতন। তাহলে না মুছলে পরিষ্কার দেখতে পাই না। ঠিক সেই রকম ভাবে আমি আগে লিস্টটা বানিয়ে নেব, বানিয়ে সেই মতন করে একটু একটু সময় সেগুলোর সাথে দেওয়ার চেষ্টা করব। অনেক সময় হয় যে অনেকে মনে করে অনেক ঘন্টা সময় দেওয়া, অনেকটা সময় গল্প করা, অনেকটা সময় কোথাও ঘুরতে যাওয়া, ভ্যাকেশন লাগে। এগুলো কিন্তু লাগে না। আমরা যদি কোয়ালিটি টাইম দিই, অল্প সময় দিই, তাহলেও কিন্তু সেখানে হয়ে যায়, সেটা অনেক বেশি হেলদি হয়। আর কমিউনিকেশন সেটা তো খুব ইম্পর্টেন্ট পার্ট, যেটাই আমি কমিউনিকেট করতে পারছি। আমার যদি কোনো অসুবিধা থাকে, আমি ফোন কল না করতে পারি, আমি মেসেজ না করতে পারি, কথা না বলতে পারি, কোথাও যেতে নাও পারি, কিন্তু আমি অ্যাটলিস্ট জানাতে পারি যে এই টাইমটুকু আমি ব্যস্ত আছি, এই 7 দিন, এই 10 দিন আমি তারপরে বসে আমি কথা বলবো। সম্পর্কে ওই যে একটা বিশ্বাস আছে, কিন্তু তারপরেও কিন্তু এইটুকু দরকার, এইটুকু হলেই মনে হয় কি যে আমাকে কেয়ার করা হচ্ছে। এগুলো তো বেসিক ইমোশনাল ফিলিংস তো ভিতর থেকে আসে, আপনারা তো জানেন। হ্যাঁ, তো সেই জায়গাটা কিন্তু আমাদের দরকার। আমি যদি মনে করি ইম্পর্টেন্ট, নিশ্চয়ই আমি সেখানে সময় দেওয়ার ব্যবস্থা করব। আরো আরেকটা দিক আছে, অনেক মানুষ আছেন যারা আমার সাথেও এরকম কয়েকজন মানুষের যোগাযোগ আছে, হয়তো আমি সময়ের ইয়েতে অনেক সময় পেরে উঠি না যে দেখা করতে বা কিছু, কিন্তু আমি জানি যে তারা কিন্তু আমার সেই ফোনটার অপেক্ষায় বসে থাকেন। তাহলে আমি কখনো কখনো চেষ্টা করি যে একটা ফোন কল করতে, যেই ফোনটা করলাম তাতে কিন্তু ওনারা ভীষণ আনন্দও পেলেন, আমিও তাতে কি পেলাম জানেন, আমি যে নিজেও একটা ভ্যালুয়েবল তাদের কাছে এখনো, সেটাও কিন্তু কোথাও আমার বেশ একটা সেন্স অফ, কি বলবো, যে এখনো লোকে খোঁজ করছে, বা ঠিক আছে খোঁজ করে, বা আমার জন্য কেউ অপেক্ষা করে, এই ব্যাপারটা কিন্তু তৈরি হয়। তার মানে পরস্পর পরস্পরের উপরে নির্ভর, মানুষ তো সোশ্যাল বিং, সামাজিক জীব, তো সুতরাং এটা তো হবেই। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবার এটা আমি তখনই বুঝবো যখন আমার কাছে পরিষ্কার ওই লিস্টটা থাকবে যে কাদেরকে আমি আমার এটার মধ্যে দিচ্ছি থাকতে। অনেকেই আবার এটা মনে করে যে আমি তো এফোর্ট দিয়েই যাচ্ছি। হ্যাঁ, সেটাও কিন্তু নয়। হেলদি এফোর্ট মানে হচ্ছে এই জায়গাটায় যে আমি তার কথাটা শুনছি, তাকে বোঝার চেষ্টা করছি, প্লাস নিজের মতামতটাও বলছি।
আর এফোর্ট দেওয়া মানে এরকম নয় যে আমি সবকিছু ত্যাগ করে দিচ্ছি। প্রথমেই বললাম যে আমার আমিটা হারিয়ে যাবে না। হেলদি এফোর্টে কিন্তু আমার আমি হারিয়ে যাবে না। আমার রেসপেক্টটা থাকবে, আমার ডিমান্ডটা থাকবে, আমার উইশ থাকবে। কারণ সেখানে একটা না বাউন্ডারি থাকে। এই বাউন্ডারি মানে কি, অনেকেই ভাবে কি একটা দেওয়াল তুলে নেওয়া। একেবারেই তা নয়। একটা হেলদি বাউন্ডারি, যেখানে আলো হাওয়া অনায়াসে ঢুকতে পারে। তাহলে এইটা তৈরি হয় কখন? যখন আমার প্রতি বিশ্বাস থাকবে, আমার তার প্রতি বিশ্বাস থাকবে, তখন এই হেলদি বাউন্ডারিটা অনায়াসেই ক্রিয়েট করা যাবে। যখন আমি আমার সময়টা চেয়ে নিতে পারি, আমার পার্সোনাল কাজের জন্য টাইম নিতে পারি, আমার ফোনটা কেউ চেক করবে না, আমার ফোনটা কেউ উঁকি মেরে দেখবে না। আজকে কিন্তু ঘরগুলোতে এইরকম একটা অবস্থা হয়ে গেছে, যেখানে বাউন্ডারিটা ভেঙে চলে যাচ্ছে, বাউন্ডারি সেন্সটাই তৈরি হচ্ছে না। এইসব জিনিসগুলো কিন্তু আমরা দেখি। ভিডিওটার মধ্যে দিয়ে জানাতে চেষ্টা করলাম যে সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে কিভাবে দেখা হয় রিলেশনশিপকে। আপনারা কি আরেকবার ফিরে দেখবেন যে সম্পর্কগুলো ঠিক কোথায় আছে, কোনটা হেলদি, কোনটা আনহেলদি, কতগুলো লিস্টে আছে, এবং যে সম্পর্কগুলোকে ভাবছেন যে পারফেক্ট টাইম হলেই আমি এগুলোতে যত্ন করব, আমি বলবো যে আপনারা সেগুলোকে ফেলে রাখবেন না। যেভাবেই হোক শুরু করে ফেলুন যত্ন করতে, কথা বলতে, কেয়ার করতে, বা নিজেরও সেই একটা সাপোর্টিভ এনভায়রনমেন্ট তৈরি করতে।